প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফাবলিহা বুশরা, আমি খায়রুল বাশার। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। মানব সেবার আড়ালে অপকর্মের অভিযোগে মিল্টন সমাদ্দারকে মিরপুর থেকে আটক, রাজধানী ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ। শ্রমিকের পাওনা না দিলে যত ক্ষমতাধরী হোক না ছাড় না দেওয়ার ঘোষণা, মে দিবসের আলোচনায় শ্রমিক কল্যাণে নজর দেওয়ার আহ্বান। এবং খুলনা, রাজশাহী, ঢাকার পশ্চিমাঞ্চলে আরও 24 ঘন্টার জন্য হিট অ্যালার্ট, বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। মানবিক মুখোশের আড়ালে ওঠা নানা অপকর্মের অভিযোগে চাইল্ড অ্যান্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। রাজধানী মিরপুর থেকে আটকের পর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। মিল্টনের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তদন্ত করা হবে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। আল মুকসিদের রিপোর্ট। মিল্টন সমাদ্দারের কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামাজিক গণমাধ্যমেও শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। তবে ফেসবুক স্ট্যাটাস দিয়ে এসব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার। এরই মধ্যে তাকে আটক করেছে ডিবি। ব্রিফিংয়ে জানানো হয়, আশ্রয় দেওয়ার নামে অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির বিষয়টি তদন্ত করবে গোয়েন্দারা। মিল্টন সমাদ্দারের দাবি অনুযায়ী 900 মরদেহ দাফন হলে বাকি 835টি মরদেহ কোথায় গেল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তাকে জিজ্ঞাসাবাদ করলে যে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি, লাশগুলি তুমি রাতে দাফন করো এগুলি, তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মসজিদ ছিল, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে। তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ, যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাশগুলি রাতে কেন উনি দাফন করতেন, তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব তিনি নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন, ডাক্তারের সিল স্বাক্ষর উনি নেন না কেন, সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সেখান থেকে কিডনি বিক্রি করেছেন কিনা আপনারা যে অভিযোগটা করেছেন সেটা আমরা তদন্ত করব। এবং মরদেহে কাটাছেঁড়ার দাগ, মৃতদের ডেথ সার্টিফিকেট দেয়া, একাধিক ব্যক্তিকে মারধর, জমি দখল সহ সেবামূলক কর্মকাণ্ডের আড়ালে করা এসব অপকর্মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ডিবি। তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং কাগজগুলি আমরা উদ্ধার করব এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে, যে মামলা রুজু হবে। মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন, আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। আশ্রমে টর্চার সেল বানিয়ে মানুষকে নির্যাতন, বরিশালের চার্চ দখল করে মন্ত্রণালয়ের নামে ভুয়া চিঠি তৈরি, চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়া, শিশু পাচার বা বিক্রি, সাইদি মামুনুল হকের মতো লোকদের মুক্তির মিথ্যা প্রচারণার সহ নানা অভিযোগ উঠেছে মিল্টনের বিরুদ্ধে। আল মুকসিদ, চ্যানেল আই, ঢাকা। যে যত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হোক, শ্রমিকদের অধিকার হরণ করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান মে দিবসের আলোচনায় তিনি বলেছেন, কারো উস্কানিতে রুটি রুজি ধ্বংস করা যাবে না। মালিকদেরও বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে নজর দিতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এমন প্রতিপাদ্যে পালন হচ্ছে এবারের মহান মে দিবস। মে দিবসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামাতের আন্দোলন অগ্নিসন্ত্রাসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার তথ্য তুলে ধরে শ্রমিক মালিককে একে অন্যের সহযোগী হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। আর যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে, আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে বা আমাদের উৎপাদিত পণ্য ক্রয় করে, তাদেরকেও বলবো, এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে। তো সেটা বিবেচনা করে যারা বায়ার, তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়,
তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়ন আওয়ামী লীগের লক্ষ্য উল্লেখ করে ন্যায্য অধিকার থেকে শ্রমিকদের বঞ্চিত করলে তাকে ছাড় না দেওয়ার কথা জানান সরকার প্রধান। আমরা কলকারখানা এবং প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং পরিদর্শনের পরবর্তীতে নোটিশ প্রদান, শ্রম আদালতে মামলা দায়ের, অভিযোগ ব্যবস্থাপনা, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর দুয়ার সবসময় খোলা বলেও জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, মে দিবস নিয়ে আরও খবর থাকছে সংবাদের পরবর্তী অংশে। বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দু এক জায়গায় ঝোড়ো হাওয়া সহ বজ্রপাত এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। আবহাওয়ার এমন স্বস্তির সংবাদ এলেও তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী। মোস্তফা মল্লিকের রিপোর্ট। দেশজুড়ে চলমান তাপ প্রবাহে গরমের মাত্রা বেড়েই চলছে। আবহাওয়া অধিদপ্তরের গত কয়েকদিনের পূর্বাভাস শুধুই তাপ বেড়ে চলার। টানা তীব্র গরমে চরম অতিষ্ঠ সাধারণ মানুষ। এরকম সময় কিছুটা স্বস্তির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। খুলনা, রাজশাহী, রংপুর এবং ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল, এসব অঞ্চলে আগামীকাল পর্যন্ত আমরা মোটামুটি একটি তাপদাহের একটা যে অ্যালার্ট জারি করেছি সেটা অব্যাহত থাকবে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এইসব অঞ্চলে। এর পরবর্তী থেকে আমরা কিন্তু আশা করছি দেশের উপর অন্যান্য যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে তাপমাত্রা এখন যে বর্তমানে আছে সেই তাপমাত্রা কিছুটা কমের দিকে চলে যাবে। দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামীকাল থেকে। গরমের কষ্ট কিছুটা কমাতে নগর জুড়ে দেখা গেল কিছু মানবিক কার্যক্রম। মিরপুর সহ নগরের বিভিন্ন এলাকায় এরকম ঠান্ডা পানির ব্যবস্থা করেছে সিটি কর্পোরেশন। গরম কেমন? ভালো গরম পড়ছে, তো গরমে থাকতে পারছেন, সেদিন ঠান্ডা পানি খাচ্ছি। বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ নাই, না আশা তো করি হবে ইনশাল্লাহ। আর কিছুটা শান্তি দিতে ব্যক্তিগতভাবে বিভিন্ন পাড়া মহল্লায় এগিয়ে এসেছেন অনেকে। তীব্র গরমে তাদেরকে আমরা প্রশান্তি দেওয়ার জন্য আমরা শরবত খাওয়াচ্ছি। রাত্রি একটু ঠান্ডা পড়ার দিনে তো চড়া গরম, গরমে যেন মানুষ এই সময় পড়ে যায়। প্রায় জলাশয় না থাকা এই ঢাকায় এখনো যতটুকু পানি আছে সেখানেই গরম নিবারণের চেষ্টা এই শিশুদের। নগরবাসী বলছেন তীব্র গরমে ভালো নেই তারা। গরমে প্রচুর, তো আপনারা দেখতেই পারতেছেন তাপমাত্রা 40। বৃষ্টি হতে সম্ভাবনা নাই। গরমে একটা বয়স্ক মানুষ আসলে অতিষ্ঠ হয়ে গেছে, আপনারা দেখতেছেন। গরমের সঙ্গে লাগাতার লোডশেডিংয়ে কষ্ট আরো বেড়ে যায় বলে জানান সাধারণ মানুষ। 24 ঘন্টার 18 ঘন্টায় কারেন্ট থাকে না। এটা কোন এলাকায়? এটা কাউন্দিয়া দিয়াবাড়ি। গরম অনেক, মানে জীবন শেষ, হার্ট অ্যাটাক করতেছে, ব্রেন স্ট্রোক করতেছে। তীব্র গরমে হাঁপিয়ে ওঠা মানুষ এখন তাকিয়ে আছেন বৃষ্টির দিকে। এই পৃথিবী বেঁচে থাকার যদি আদৌ কোনো সম্ভাবনা থাকে তাহলে আবহাওয়া পরিবর্তনের কোনো কনফারেন্স রুমে নয় বা দালান কোঠার কোনো শহরেও নয়, বরং কাঁধে কাঁধ রেখে যারা নদী, বনাঞ্চল আর পাহাড় রক্ষার্থে যুদ্ধ করছেন তারাই এই পৃথিবীকে বাঁচিয়ে রাখবে বলেছিলেন ঔপন্যাসিক অরুন্ধতী রায়। ঠিক একই সুরে কথা বলছেন সমাজ সচেতন যারা আছেন, তারা একই সুরে কথা বলছেন পরিবেশবিদরাও। কিন্তু তারপরও প্রতিদিন নদী শেষ হয়ে যাচ্ছে, উজাড় হয়ে যাচ্ছে বনাঞ্চল আর পাহাড়। যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারা বলছেন এই পরিবেশকে বাঁচিয়ে রাখতে হলে সবাইকেই একসঙ্গে কাজ করা এখন খুব বেশি করে প্রয়োজন। ঢাকার মিরপুর থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। কয়েক সপ্তাহ জুড়ে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। পরিবেশবিদরা মনে করছেন এই ঋতুতে তাপমাত্রা বেশি হতে পারে, তবে তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত হওয়াকে মানব সৃষ্টই বলতে চান তারা। মিথিলা নাজনীনের রিপোর্ট। ঢাকা, যশোর, খুলনা ও রাজশাহী সহ দেশের প্রায় সব জায়গায় এপ্রিল জুড়েই চলে তীব্র তাপদাহ। প্রচণ্ড তাপপ্রবাহ এখনো চলছে।
রাজধানীতেও তাপমাত্রা বাড়ায় অতিষ্ঠ নগরবাসী, যার বিরূপ প্রভাব পড়ছে কাজের প্রয়োজনে প্রতিনিয়তই যাদের বাইরে যেতে হচ্ছে তাদের ওপর। দুপুরে বেশি চালা যায় না, কষ্ট হয় বেশি। এই রোদে প্রচুর পরিমাণ মনে করে মাথার ভিতরে বা জ্বর উঠে, শরীরে গরমের তাপ লাগে, না হলে চালাইতে হয়। পানি খেয়ে ছাওয়া দাঁড়াই মাঝে মাঝে। পরিবেশবিদরা বলছেন তাপমাত্রার বাড়ার সাথে সাথে নগরবাসীর যে অস্বস্তি তা মূলত অভ্যস্ততা থেকেই হচ্ছে। অতিরিক্ত এসির ব্যবহার ও দিনের সময় না মেনে বাইরে চলাচল সহ নানা কারণ এ অবস্থার সাথে জড়িত। চৈত্রের শেষে, বৈশাখের প্রথমে, এমনকি জ্যৈষ্ঠের প্রথম পর্যন্ত এই রকম গরম থাকাটা বাংলাদেশে আবহাওয়ার জন্য অত্যন্ত স্বাভাবিক। কিছুটা অস্বাভাবিক সেটা হচ্ছে একটানা এতদিন গরম থাকা। 3 ধরনের তাপমাত্রা আছে: ঘরের তাপমাত্রা, রুম টেম্পারেচার; ছায়াতে তাপমাত্রা, গাছের ছায়ায়; আর তৃতীয় হচ্ছে ফিলস লাইক, বাইরে বেরোলে যেখান থেকে বাতাস প্রবাহিত হচ্ছে। এই ফিলস লাইক তাপমাত্রাটা এবছর প্রচণ্ড। আবহাওয়া দপ্তরের সাথে বিদেশি চ্যানেলগুলোর আর বিদেশি তথ্যের এই 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি পার্থক্য কেন? আমার উত্তর হচ্ছে আবহাওয়া দপ্তর তাপমাত্রা মাপে আগারগাতে। আগারগা রিলেটিভলি ঠান্ডা, প্রচুর গাছপালা আছে। আর বিদেশিরা স্যাটেলাইট থেকে মাপে ঢাকার কেন্দ্রস্থল মতিঝিল যদি হয়, অবভিয়াসলি 4 থেকে 5 ডিগ্রি বেশি হতে পারে। শহুরে জীবনে কংক্রিটের তাপের সাথে প্রাকৃতিক তাপ যোগ হওয়া এবং তা শোষণের জন্য পর্যাপ্ত গাছপালা ও পুকুর জলাশয় না থাকাকে বিশেষ কারণ বলে মনে করছেন তারা। এছাড়া প্রয়োজন বৈশ্বিক ঐক্যমত্যের। যিনি গাছের নিচে বসে আছেন তার জন্য একই তাপমাত্রা হলেও এটা অসহনীয় না, কিন্তু যিনি ওই পিচ ঢালা পথে যাচ্ছেন তার জন্য এটা অসহনীয়। অতিষ্ঠের ব্যাপারটা অনেকটাই কিন্তু আমাদের নিজেদের দায়। যত পার্ক, খেলার মাঠ আছে সবখানেই দেখবেন এখন কংক্রিটের একটা ঢালাই দিয়ে এখানে একটু ক্রিকেট প্র্যাকটিসের জায়গা করা হচ্ছে, একটা ক্যাফে খোলা হচ্ছে, কতগুলো রাইড লাগানো হচ্ছে। ঢাকা শহরে সবুজায়ন বাড়াতে হবে। নগর পরিকল্পনাবিদ, আবহাওয়াবিদ ও দুর্যোগ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগে এ সমস্যা উত্তরণে সহায়ক হবে বলে মনে করছেন তারা। মিথিলা নাসরিন, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আবার ক্ষমতায় আসতে পারলে বাংলাদেশকে রক্তস্রোতে ভাসিয়ে দেবে। মহান মে দিবস জাতীয় শ্রমিক লীগের জনসভায় তিনি বলেন, বিএনপির ভাঙন বা ধ্বংস আওয়ামী লীগ চায় না, কিন্তু বিএনপি যে অবস্থায় রয়েছে তাতেই নিজেরাই নিজেদের ধ্বংস ও ভাঙন ঘটাবে। ওবায়দুর রশিদের রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে মহান মে দিবসে জাতীয় শ্রমিক লীগের জনসভা। প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের শক্তি নেই, আর দেশের মানুষও তাদের সাথে নেই। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্তস্রোতে। ফখরুলের সম্পর্কেও নানান কথা শোনা যায়। এই বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না, ভাঙন আমরা চাই না, কিন্তু বিএনপি যেই অবস্থায় আছে তারা নিজেরাই নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি যে বিদেশি রাষ্ট্রের কাছে নালিশ দেয়, সেই আমেরিকায় এখন আরব বসন্ত চলছে। কি নির্যাতন কলম্বিয়া ইউনিভার্সিটিতে ভাবতে অবাক লাগে। এই দেশ নাকি গণতন্ত্রের প্রবক্তা, এই দেশ নাকি মানবাধিকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজকে মুসলমানদের প্যালেস্টাইনিতে ওই হিটলারের কায়দায় একে একে হত্যা করছে। তারেক রহমানকে লন্ডনে বসে না থেকে সাহস থাকলে বাংলাদেশে এসে আন্দোলন করতে বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।
বিএনপি নেতারা বলেছেন সরকারের পক্ষে কেউ নেই, দেশের কোনো মানুষই তাদের চায় না। রাজধানীতে শ্রমিক সমাবেশ ও র্যালিতে নেতারা বলেছেন সমাজের সব ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করেছে সরকার, শ্রমিকরা পদে পদে লাঞ্ছিত হচ্ছেন। অধিকার আদায়ে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আক্তার হোসেনের রিপোর্ট। মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও র্যালি করে জাতীয়তাবাদী শ্রমিক দল। তীব্র তাপদাহ উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেন। র্যালির আগে সমাবেশে নেতারা অভিযোগ করেন মানুষের অধিকার কেড়ে নিয়ে প্রশাসন ও পুলিশের উপর ভর করে সরকার ক্ষমতায় টিকে আছে। শ্রমিকের ভোটের ও গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে এই সরকারকে সরাতে হবে। রাজপথ বিএনপির অধিকারে ছিল, এই সরকার আজকে পুলিশের ক্ষমতায়, বিভিন্ন সরকারি পোশাকি প্রতিষ্ঠানের জোরে এই সরকার ক্ষমতায় টিকে আছে। এই সরকারের পায়ের তলায় মাটি নাই, অর্থনৈতিকভাবে সরকার দেউলিয়া হয়ে গেছে। যে মানুষের অধিকার, শ্রমিকের অধিকার জোর করে কেড়ে নেওয়া যাবে না। বিগত 15 বছরে আমরা দেখেছি এই সরকার পলাশের সমস্ত শিল্পগুলো ধ্বংস করে দিয়েছে। তারা পাট শিল্প ধ্বংস করেছে, তারা নরসিংদীর তাঁত শিল্প ধ্বংস করেছে, সেখানের চিনি শিল্প ধ্বংস করেছে, সকল শিল্প একের পর এক ধ্বংস করে দিয়েছে। রাজপথে আন্দোলনের মাধ্যমে একদলীয় সরকারকে বিদায় করা হবে মন্তব্য করে দলের মহাসচিব বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে শুধু বিএনপি নয়, সব দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি এক হয়েছে। সমস্যাটা ওই জায়গাতেই যে আপনারা সেটা বুঝতে পারেন না যে কি ঘটেছে, অথবা বুঝে না বোঝার ভান করেন। আজকে শুধু অতি বাম অতি ডান নয়, আজকে সমগ্র বাংলাদেশের সব মানুষ, যে কোনো পঞ্চায়েত হোক, তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। সমস্ত প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। আপনার জনগণের যে ন্যূনতম অধিকার, সেই অধিকারটুকু তারা আপনারা কেড়ে নিয়েছেন। এখন এটাকে এমন একটা প্রহসনে তামাশায় পরিণত করেছেন যে আপনারাই বলেন একটা দামি ইলেকশন। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে শ্রমিক র্যালিতে অংশ নেন নেতাকর্মীরা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বেগম খালেদা জিয়াকে রাতে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেগম জিয়ার চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম জিয়াকে ভর্তি করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। গত 31শে মার্চেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম জিয়া। চিকিৎসা শেষে 2 দিন পর গুলশানের বাসভবনে ফিরে যান। লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা রোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে কয়েক বছর ধরে বেগম জিয়ার চিকিৎসা চলছে। কার্বন নিঃসরণ কমাতে কৃষিখাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে সহযোগিতার আশ্বাস দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সিসকো এবং FBCCI। এরই অংশ হিসেবে দেশের বরেন্দ্র অঞ্চলে প্রায় 1 লাখ হেক্টর জমিতে সমন্বয়ের মাধ্যমে শীঘ্রই প্রকল্প শুরুর কথা জানিয়েছে তারা। পরিবেশ মন্ত্রী বলেছেন, এর মাধ্যমে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। আলিম আল রাজির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিশ্বজুড়ে প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা। নিয়ন্ত্রণহীন কার্বন নিঃসরণ এর অন্যতম অনুঘটক। মানুষের জীবন জীবিকা ও সভ্যতার অগ্রগতিতে প্রতিনিয়ত বায়ুমণ্ডলে বৃদ্ধি পাচ্ছে কার্বনের মাত্রা, ফলে হুমকিতে পড়েছে পুরো সভ্যতা। এমন বাস্তবতায় খাদ্য উৎপাদনে কার্বন নিঃসরণ কমাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারে চলছে নানা আলোচনা, পরিকল্পনা ও উদ্যোগ। এ বিষয়ে পরিবেশ মন্ত্রীর সঙ্গে তার বাসভবনে বৈঠকে বসেন ADB, সিসকো এবং FBCCI এর প্রতিনিধিরা। আমরা কিন্তু প্রতিদিনই দৈনন্দিন জীবনের সাথে বাংলাদেশের মানুষরা, পৃথিবীর মানুষ কিন্তু কৃষিজাত পণ্যের সাথে যুক্ত। প্রোডাক্টিভিটি ইনক্রিজ হয়,
মানে কার্বন ডিক্রিজ হয় এবং এই এনভায়রনমেন্টের প্রতি যাতে ভালো হয়, এই জন্য আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করলাম। উনি আমাদের একটা দিক নির্দেশনা দিয়েছেন। টেকসই উন্নয়ন নিশ্চিতে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারে যখন গুরুত্ব আরোপ করা হচ্ছে, তখন কৃষকদের প্রযুক্তি বান্ধব উদ্যোগে দেওয়া হচ্ছে সমৃদ্ধির বার্তা। এর মাধ্যমে শুধু কার্বন নিঃসরণ কমানোই নয়, বরং কার্বন ক্রেডিট থেকে বৈদেশিক মুদ্রা আয়ের পথও সুগম হবে। How to help farmers to get carbon credits by proving that they have adapted technologies to reduce carbon from their rice production, and prove it that the farmers have adapted that technology to reduce carbon by using technology. এগ্রিকালচার, আমাদের উৎপাদন সবকিছুই কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে আজকে একটা হুমকির মুখে আছে। তো এটার পরিবেশগত যে দিকগুলো আছে, একটা হচ্ছে আমরা যেটা বলি যে সম্পদের সর্বোচ্চ ব্যবহার, রিসোর্স এফিসিয়েন্সি। আরেকটা হচ্ছে আমরা এমিশন কিভাবে কমাতে পারি, কারণ কৃষি কিন্তু একটা এমিশনের একটা বড় জায়গা। তো আমরা তো এটা প্রায় বলি যে আমরা তো এই সমস্যা তৈরি করি নাই, তারপরে আমরা যখন আমরা এটার মানে ইম্প্যাক্টের দিকে দেখি বা অভিজ্ঞতা, আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তো আমরা সেটা অবশ্যই সমর্থন করব। সরকারি গবেষণা বলছে ধান উৎপাদনে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের পরিমাণ 33.3 মিলিয়ন টন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। অনলাইন ভিত্তিক জুয়ারি প্রতিষ্ঠান ভারতের মুনফ্রগ এশিয়া পিটিআই এবং বাংলাদেশি সংস্থা উল্কা গেমসের বিবাদে মুখোমুখি অবস্থানে এনবিআর এবং ব্র্যাক ব্যাংক। এনবিআর কর্মকর্তারা বলেছেন, ব্র্যাক ব্যাংকের অসহযোগিতায় উল্কা গেমস লিমিটেডের হিসেবে থাকা প্রায় 51 কোটি টাকা বকেয়া কর আদায় করা যায়নি। তবে ব্যাংকটির আইন বিভাগের প্রধান বলেছেন, 1 মে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী 5 মের আগে উল্কা গেমসের হিসাব থেকে কোনো অর্থ স্থানান্তর করা যাবে না। এমনকি উপকর কমিশনারকে যে কোনো সময় সংক্রান্ত সব নথি সহ আদালতে আসার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। রিজভি নওয়াজের রিপোর্ট। কর অঞ্চল 15-র ইন্সপেক্টর শওকত আলী 30 মে মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের চিঠি নিয়ে ব্র্যাক ব্যাংকের গুলশান 1 শাখায় আসেন। চিঠিতে করদাতা কোম্পানি উল্কা গেমসের ব্যাংক হিসাবে থাকা 51 কোটি টাকা পে অর্ডারের মাধ্যমে দেওয়ার অনুরোধ করা হয়। একই দিন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে লেখা জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসির চিঠিতে বকেয়া করের পরিমাণ প্রায় 54 কোটি উল্লেখ করা হয়েছে। তবে প্রায় 12 ঘন্টা দেন দরবারের পরও টাকা দেয়নি ব্র্যাক ব্যাংক। উল্কা গেমসের পক্ষদ্বয়ের ভিতরে আমাদের ব্যাংকে রক্ষিত যে টাকা আছে, সেই টাকার বিষয়ে একটা আদেশ আসেন সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট বিভাগ থেকে। সেই আদেশটা ছিল যে এই টাকাটা পক্ষদ্বয় অন্য একটা ব্যাংকে নিয়ে যেতে চায়, কিন্তু ইতিপূর্বে এনবিআরের এই টাকার উপরে ফ্রিজ আদেশ আছে। তখন আমরা এনবিআরের স্বার্থ রক্ষার্থে আমরা আদালতে যে দেখালাম, যেখানে এনবিআরের আছেন, আমরা কি করব। তখন আদালত আরেকটি আদেশ দেয়, এটা আগামী 5 তারিখে এটা শুনানি অন্তে ফয়সালা করার জন্য মাননীয় আদালত কর্তৃক এটা কার্যতালিকাভুক্ত আছে। এবং যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার, এবং এই কারণে আমরা এখন আমাদের পক্ষে এইটা এখন দেওয়া সম্ভব না। আমাদের ব্যাংকের এখানে কোনো স্বার্থ নাই, ব্যাংক টাকা দিয়ে দেবে, কোর্ট থেকে যখন যে আদেশ আসবে আমরা সেটাই কমপ্লাই করব। এটাই আমাদের চাকরি, এটাই আমাদের কাজ। এনবিআর জানিয়েছে, উল্কা গেমস নামের অনলাইন জুয়া কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে 2 বছর আগে তদন্ত শুরু করে সিআইসি। টাকা নিয়ে কোম্পানিটি যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য ব্র্যাক ব্যাংকে উল্কা গেমসের হিসাবে থাকা 53 কোটি টাকা ফ্রিজ করে সিআইসি। 2 মালিক পক্ষের মধ্যে একটা ঝামেলা আছে যে টাকাটা কে দিবে, কিন্তু এটা আমি তো চিনি উল্কা গেমসকে। উল্কা গেমস আমার নিবন্ধিত কোম্পানি 311 সার্কেলে করঞ্জ 15। এখন ওনাদের আমার ক্লিয়ার ডিমান্ড টাকাটা, ওনাদের অ্যাকাউন্টে টাকাটা পড়ে আছে, কিন্তু টাকাটা ওনারা আমাদের দিচ্ছেন না। সুপ্রিম কোর্টের আইনজীবী আনিতা গাজী রহমানের সই করা 30 এপ্রিল মঙ্গলবারের চিঠিতে দেখা যায়, সরকারি ছুটির দিন হলেও 1 মে উল্কা গেমস এবং মুনফ্রগের মামলার বিষয়ে শুনানি করতে একটি অবকাশকালীন বেঞ্চ গঠনের কথা বলেছেন আদালত। ব্র্যাক ব্যাংকের প্রধান আইন কর্মকর্তা জানিয়েছেন, শুনানি শেষে বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ উল্কা গেমসের হিসাব থেকে অর্থ স্থানান্তরের সব কার্যক্রম স্থগিত করেছেন এবং এনবিআরকে একই মামলার পক্ষভুক্ত করেছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মিনাজুল হক চৌধুরীকে মঙ্গলবার ব্র্যাক ব্যাংকের গুলশান শাখায় কী ঘটেছিল তার বিস্তারিত প্রতিবেদন এফিডেভিট আকারে জমা দেওয়ারও নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে স্পোর্টস। ধন্যবাদ রাহুল। দেশের হৃদরোগের প্রকোপ কমাতে স্বাস্থ্য খাতে প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী।
রাজধানীতে বিশেষজ্ঞ কার্ডিওভাস্কুলার কনফারেন্স বাংলাদেশ লাইভ 2024-এর উদ্বোধন করেন। আইপিডিআই ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানী হোটেল সোনারগাঁওয়ে দুদিনের সম্মেলনে দেশের প্রায় 1000 হৃদরোগ চিকিৎসক অংশ নেন। সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত, ডাক্তার মোহাম্মদ তৌহিদুজ্জামান, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি সভাপতি অধ্যাপক AKM মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল্লাহ আল শাফি মজুমদার, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মীর জামাল উদ্দিন, আইপিডিআই এর চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মহসিন আহমেদ বক্তব্য রাখেন। এ সময় সিঙ্গাপুর হার্ট ইনস্টিটিউটের চেয়ারম্যান ট্যান হুয়ে চিমকে কার্ডিওলজিতে বিশেষ অবদান রাখায় আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি। বিরতির পর জানিয়ে ফিরব। যুদ্ধবিরতি চুক্তি হোক বা না হোক, রাফায় সর্বাত্মক ইসরায়েলি অভিযানের ঘোষণা। হামলা বন্ধে বৈশ্বিক পদক্ষেপ নিতে জাতিসংঘের আহ্বান। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। চলুন দেখে নিই এখনকার আয়োজনগুলো। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, চুক্তি হোক বা না হোক, গাজার রাফাতে সর্বাত্মক হামলা চালাবেন তারা। এতে যুদ্ধবিরতির পরিকল্পনা ব্যর্থ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় রাফায় হামলা বন্ধে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। মহান মে দিবসে পথনাটক ও আলোচনা সভা করেছে বাংলাদেশ পথনাটক পরিষদ। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এ আয়োজন করা হয়। দেশ বরেণ্য বিশিষ্টজনরা শ্রমিকের প্রতি আচরণে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি চন্দন রেজা ও অন্যরা। এবারে পূবালী ব্যাংক কৃষি সংবাদ। যশোরে ঝড় বৃষ্টিতে ফলন বিপর্যয়ের আশঙ্কায় আগেভাগে বোরো ধান কেটে ফেলেছেন কৃষক। তীব্র দাবদাহে উপেক্ষা করে বোরো ধান কাটা ও মাড়ায় ব্যস্ত রয়েছেন তারা। প্রযুক্তি সহায়তা দিয়ে এ কাজে সহায়তা করছে কৃষি বিভাগ। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। যশোরের 8 উপজেলায় 1,60,000 হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার আবাদ হয়েছে 1,60,786 হেক্টর জমিতে। আবাদের শুরু থেকে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন পাওয়া গেছে। শেষ পর্যায়ে তীব্র তাপ প্রবাহের কবলে পড়লেও সামনে ঝড় ও বৃষ্টি নিয়ে আশঙ্কায় কৃষক। তাই আগেভাগেই কাটা হচ্ছে বোরো ধান। ধানটা ঘরে তুলতে পারতেছি, এটাই আমাদের আনন্দ। কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, এর অধিক কোনো বিষয় না। গত কয়েক বছর ধরে বৈরী আবহাওয়া সহ নানা প্রতিকূলতার কারণে ধান আবাদে লোকসান গুনছেন চাষি। এবছর তাই ঝড়ে ক্ষতি হওয়ার আগেই ফসল তুলে নিচ্ছেন তারা। যদি বৃষ্টি বাদল হয় তাহলে তো উঠতে পারবো না, এই জন্যই কাঁচা বাসা কাটি নিয়ে উঠেছি। বড় ধরনের দুর্ঘটনা যদি ঘটে, আকাশে দেখা যাচ্ছে আপনার সূর্য তাপ মেলা। কিছু কিছু ধান পুরোপুরি পেকেছে, কিছু কিছু ধান বাকি আছে, 80% পেকেছে, কিন্তু বড় যদি বৃষ্টি হয় সেই ভয়তে আমরা ধান কেটে দিচ্ছি। চাষের সময় ও খরচ বাঁচাতে ধান কাটার আধুনিক যন্ত্র হারভেস্টার মেশিন দিয়ে সহায়তা করছে জেলা কৃষি বিভাগ। কৃষকরা এরা রাত্রে হারভেস্টার দিয়েও আমাদের এই ধান কর্তন করতেছে। আমরা কৃষি অধিদপ্তরের তরফ থেকে আমাদেরকে রিপার এবং হারভেস্টার সরবরাহ করছি, যাতে করে তারা অতি অল্প সময়ে তাদের এই বোরো আবাদের এই যে আবাদ, সেটা যেন তারা কর্তন করে ঘরে আনতে পারে।
ইতিমধ্যে জেলায় মোট আবাদের ৩৫% ধান কাটা হয়েছে। বাকি ৬৫% ধান এক সপ্তাহের মধ্যে কাটা সম্ভব বলে জানিয়েছেন চাষিরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পঞ্চগড়ের পাম নদীর গতিপথে পুকুর খনন করে মাছ ও ধান চাষ করছে প্রভাবশালী মহল। এমনকি বাঁধ দিয়ে জমি ভরাট করা হচ্ছে। ধ্বংস হচ্ছে নদীর পরিবেশ ও বাস্তুতন্ত্র। আর এতে অস্তিত্ব সংকটে পড়েছে পাম নদী। দিনে দুপুরে দখলের মহোৎসব চললেও কোনো উদ্যোগই নেয়নি প্রশাসন। বিষয়টি তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন। এ রহমান মুকুলের তথ্য ভিডিও চিত্রে আলিমাল রাজের রিপোর্ট। পঞ্চগড়ের সদর ও বোদা উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে পাম নদী। পামের পাড়ার অংশের নদী দখল করে বানানো হয়েছে পুকুর, পাশাপাশি রয়েছে ফসলের ক্ষেত। নদীর গতিপথ আটকে দেওয়ায় পানি প্রবাহ স্বাভাবিক না থাকায় আগামী বর্ষায় ভাঙনের ঝুঁকিতে রয়েছেন অন্তত অর্ধশত পরিবার। খাস পাম অরিজিনালি পাম, ওই যে বালুগুলা দেখা যায় ওই দিক দিয়ে, কিন্তু এটা তো খাস পাম না। দিনের বেলা বন্ধ করার পরে ওরা রাত্রে করে বেগু লাগায়, রাত্রি এরা বান শুরু করে দিল। পরে প্রশাসন আসছিল, বন্ধ করতে পারেনি, ওরা আসে ঘুরে চলে গেছে। পানিটা তখন সোজা ওখানে একবারে সোজা গেছিল, এখন ওখানে বাদ দিয়ে পানিটা এখন ঘুরাই দিয়ে দিছে। আমাদের সমস্যা এখন মনে করেন আমাদের জমির উপর দিয়ে এখন সব পানি যাইতেছে। আমাদের কিছু করার নেই, এখানে আছে আমাদের তো আর জমি জায়গা নেই 2 টাকা কোথা থেকে বাই করার মতো নেই যে আপনি একটা ইয়া করবেন আমরা 2 টাকা বাই করে দেবো, তা কিছু নেই। তবে নদী নয়, ব্যক্তিগত সম্পদেই পুকুর বানাচ্ছেন বলে দাবি করেছেন অভিযুক্ত জিয়াউর রহমান। যেটা অভিযোগ করছে এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। মাঠ পর্যায়ে আপনার তদন্ত করে দেখেন, সেটা আমি বন্ধ করছি না আগে থেকে ওই দিক দিয়ে আছে। যেটা নদী ছিল আগে আর কি, ওটা অর্পিত সম্পত্তি, ওটা জজ কোর্ট আমার জেলা যুগ্ম কোর্ট আমাকে অবমুক্তি দিছে, আমাকে কোর্টে রায় দিছে, রায় কবি আমার সাথে আছে। নদী দখল বন্ধে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্টরা। পাম নদীর ডান তীরে বাঁধ দিয়ে পুকুর খননের একটি অভিযোগ পাওয়া গিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করছি। সেই তথ্য উপাত্ত জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনার মাধ্যমে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাম নদীর ব্রিজের পাশে বাঁধ দিয়ে পুকুর খননের বিষয়টি আমরা অবহিত হয়েছি এবং তাৎক্ষণিকভাবে আমাদের ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উনি গিয়েছেন এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে উনি যেটুকু নদী গতিপথ বদলানো সহ যে অংশটুকু ক্ষতিগ্রস্ত করেছেন তিনি তাকে পূর্বের অবস্থায় ফেরত দেবেন। যদি না দেন তাহলে তার বিরুদ্ধে যে আইনগত প্রসিডিউর আছে সেটা আমরা গ্রহণ করবো, এটা তাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং খুব দ্রুতই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় পাম নদীর গতিপথ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আলিমাল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পর জানিয়ে ফিরব। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের অংশ হিসেবে জ্বালানি তেলের দাম 1 থেকে 2.5 টাকা বাড়িয়েছে সরকার। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন প্রতি মাসে এভাবে দাম সমন্বয়ের কারণে ভাড়া নির্ধারণে সমস্যায় পড়ছেন তারা। পাম্প সংশ্লিষ্টরা বলছেন দাম বাড়ানোয় জ্বালানির বাজারে তেমন কোনো প্রভাব পড়বে না। তবে অনেকের অভিযোগ জ্বালানির দাম বাড়ানো হলেও কমানো হয় কম। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ এবছরের মার্চ থেকে চালু করেছে সরকার। সে অনুযায়ী প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। মে মাসের জন্য ঘোষিত প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 1 টাকা বেড়ে 107 টাকা করা হয়েছে। আর পেট্রোল ও অকটেনের দাম লিটারে 2.5 টাকা বেড়ে হয়েছে 124 টাকা 50 পয়সা ও 128 টাকা 50 পয়সা। যে কোনো জিনিসের দাম বাড়লে তো এটা সমস্যা হয়, এটা তো আর বলার কিছুই নাই। আর নিয়ন্ত্রণ রাখতে সরকার যে ডিসিশন নেবে এটা ওভারঅল সবারই মেনে নেওয়া উচিত। এই সম্বন্ধে আমাদের কোনো বলার কিছু নাই। আমরা ভুক্তভোগী, আমরা দিতে হইব, বাড়লেও দিতে হইব, কমলে কমারটা তো কমে না ওইভাবে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন তারা মূল্য সমন্বয়ের সুফল পাচ্ছেন না। অবশ্যই নিত্য প্রয়োজনীয় জিনিস লাগতেছে, দুনিয়ার দাম। আগে যেরকম পাইতাম 3000-2500, এখন সারাদিন গাড়ি চালায় 500-600, কোনোদিন 1000। এই যাত্রীতে ভাড়া তেল কমছে, যাত্রী লয়ে কাউকে লাগে ভাড়া চাপ লইয়া। তেলের দাম বাড়লে ড্রাইভার স্টাফের লস, মালিক কন্ট্রাক্টের জমা যা তা লইয়া যায়, চান্দা যা তা লইয়া যায়।
আন্তর্জাতিক বাজারের সাথে নিয়মিত জ্বালানির মূল্য সমন্বয়কে দীর্ঘমেয়াদে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তো মাত্র গতকালকে থেকে রেট বাড়লো, তো এই মুহূর্তে আমরা এরকম বাজারে প্রভাব দেখতেছি না। আমাদের এখানে ভালো সেল আছে, আর 2 টাকা 2.5 টাকা অক্টেনে আসলে বেশি না, এই বাড়াতে তেমন একটা প্রভাব পড়বে বলে আমি মনে করি না। যেহেতু সরকারের একটা কমিটমেন্ট অনুযায়ী প্রতি মাসে এটা সমন্বয় হবে আন্তর্জাতিক বাজারে, সুতরাং এটা অসুবিধা হওয়ার কথা না। এর আগে এপ্রিলের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন 2.25 টাকা, অক্টেন 4 টাকা এবং পেট্রোলের দাম 3 টাকা কমানো হয়েছিল। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এবি পার্টির নেতারা বলেছেন, দেশের অর্থনীতি গড়ে তুলেছে শ্রমজীবী মানুষ, আর আওয়ামী লীগ জনগণের টাকা লুটপাট করে আয়েশে জীবনযাপন করছে। ফ্যাসিবাদী সরকারের পতনে রাজনৈতিক শক্তি ব্যর্থ হলে তাদের ছাত্র, যুব ও শ্রমজীবী জনতাই তাদের পতন ঘটাবে। বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টি কার্যালয়ে মহান মে দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন নেতারা। দলের আহ্বায়ক সাবেক সচিব AFM সোলাইমান চৌধুরী সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডাক্তার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু ও অন্যরা। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আবারও একটি বিরতি। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরে এলাম খেলার খবর নিয়ে।